তো আজকের এই লেকচারে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের একেবারে বেসিক থেকে শেখার চেষ্টা করব যে আসলে আমরা দেখেছি যে সার্কিট কানেকশন সাধারণত তিন ভাবে আমরা আহ, খেয়াল করে দেখেছি। একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা হচ্ছে প্যারালাল সার্কিট, আর একটা হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশন এর মাধ্যমে যে সার্কিটটা হয় সেটা। কানেকশনের ক্ষেত্রেও আমরা বলতে পারি সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজ প্যারালাল কম্বিনেশন কানেকশন। অনেক ক্ষেত্রে আরেক ধরনের কানেকশন আছে, ডেল্টা কানেকশন, ওয়াই কানেকশন। ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট একেবারে বেসিক ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের হচ্ছে এই জিনিসগুলো জানতে হবে। সো আজকের লেকচারে আমরা সিরিজ সার্কিট এবং এটা রিলেটেড ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো কিভাবে আর কি আমরা মেজার করতে পারি, এবং ওই সিরিজ সার্কিট থেকে কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এবং কিছু বেসিক টেকনিক যে সিরিজ সার্কিটের উপরে বেস করে যে আমরা বিভিন্ন কম্পোনেন্টের উপরে যে ভোল্টেজগুলো ড্রপ হয় সে ড্রপগুলো কিভাবে হচ্ছে, এবং ওইখান থেকে ডিরেক্ট আমরা কিভাবে ওই ড্রপ ভোল্টেজটা বের করতে পারি সেগুলো আমরা আলোচনা করব খুবই সিম্পল ওয়েতে। সো আমরা যদি এখানে কোনো কারো কোশ্চেন থাকে লেকচারের মধ্যে, তখন আপনারা আমাকে কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব। সো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করে দেখি যে সিরিজ রেজিস্টার সার্কিটটা আসলে কি। সো এখানে আমরা যদি চিন্তা করে দেখি যে সিরিজ রেজিস্টার সার্কিটটা এখানে একটা সিরিজ রেজিস্টার সার্কিট আমরা দেখতেছি যেখানে তিনটা রেজিস্টর আমাদের আছে, তিনটা ভিন্ন মানের। একটা হচ্ছে 1 কিলো ওহম, 2 কিলো ওহম এবং 6 কিলো ওহম। তো এখানে আমার 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপটা বিভিন্ন কম্পোনেন্টের ক্ষেত্রে কি হবে, চেঞ্জ হবে। বিভিন্ন কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপটা চেঞ্জ হবে, কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। সো আমাদের এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের এখানে 1 কিলো ওহমের এখানে এক ধরনের ভোল্টেজ ড্রপ হচ্ছে, ঠিক তেমনি ভাবে আমাদের 2 কিলো ওহমের মধ্যে আরেকটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং 6 কিলো ওহমের মধ্যে আরেকটা ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে। সো এখন আমরা চাইলে এই জিনিসটাকে আমরা নিজেদের মতো করে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আসলে প্রয়োজনীয়তাটা কোথায়? এটার মূল কাজটা হচ্ছে যে আমরা তো ম্যাথ করার সময় বিভিন্ন সিম্পলিফিকেশন করে থাকি। লেটস সে আপনি যদি একটা সার্কিট নেটওয়ার্ক সলভ করতে যান, দেখেন এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে। তো এই তিনটাকে যদি আমি একটাতে রূপান্তরিত করতে পারতাম তাহলে এটা আমার জন্য সলভ করা আরো বেশি ইজি হয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি এখানে খেয়াল করে দেখি যে আমার এখান থেকে সিরিজ রেজিস্টরে তিনটে রেজিস্ট্যান্স আছে, এটাকে আমি একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসবো, সিম্পলিফাই করব। আমরা অ্যালজাব্রিক সলিউশন যখন ম্যাথগুলো যখন কমপ্লিট করেছি তখন আমরা সিম্পলিফাই করেছি না? তারপর হচ্ছে আমরা যখন ক্লাস 5-এ থাকতে পাটিগণিত পর্যন্ত করেছি সেখানে তো আমরা দেখেছি যে আমরা সরলীকরণ করেছি। তো সরলীকরণ করার মূল উদ্দেশ্য কি? সিম্পলিফিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ম্যাথটাকে সিম্পলিফাই করা ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে আমরা ডেফিনেশনটা দেখতে পারি যে দিস টোটাল রেজিস্ট্যান্স ইজ জেনারেলি নোন অ্যাজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, অ্যান্ড দ্যাট রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স ইজ হোয়াট? সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মনে রাখতে হবে সিরিজ কানেকশন থাকলে এই রেজিস্ট্যান্স গুলো যোগ হয়ে যাবে, R1, R2, R3। এখন R1 হচ্ছে ভেরিয়েবল, এখানে মানগুলো পরিবর্তনশীল। এখন R1-এ যেমন আমি 1 কিলো ওহম আছে, R2-তে 2 কিলো ওহম আছে, R3-তে 6 কিলো ওহম আছে। তো টোটাল এই রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে কি আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? এ সিঙ্গেল ভ্যালু অফ রেজিস্ট্যান্স দ্যাট ক্যান রিপ্লেস any number of resistors in series without altering values of the current or the voltage in the circuit। এখানে আপনি সার্কিটে টোটাল ভোল্টেজ ড্রপ আমার এখানে কত হচ্ছে? 1 ভোল্ট প্লাস 2 ভোল্ট প্লাস 6 ভোল্ট। যেখানে আমরা দেখতেছি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল ভোল্টেজ ড্রপটা আসলে কিছু না, জাস্ট এদের প্রত্যেকটা কম্পোনেন্টের ভোল্টেজ ড্রপের যোগফল। তো আমরা এখানে এখন যোগ করে দিই 1 ভোল্ট প্লাস 2 ভোল্ট প্লাস 6 ভোল্ট, ইট উইল বি 9 ভোল্ট। তাই তো? সো এখানে আসলে দেখেন, আমি যখন টোটাল রেজিস্ট্যান্সটা বের করলাম এখানে, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যেটাকে আমরা টোটাল রেজিস্ট্যান্স বলতেছি সেটার যোগফল 9 কিলো ওহম হচ্ছে।
ইন্ডিভিজুয়ালি 1 কিলো ওহমে যখন আমার 1 ভোল্ট ড্রপ হচ্ছে, 2 কিলো ওহমে 2 ভোল্ট ড্রপ হচ্ছে, 6 কিলো ওহমে 6 ভোল্ট ড্রপ হচ্ছে, এই তিনটাকে যোগ করলে আমার 9 ভোল্ট আসে। ঠিক তেমনি ভাবে আমি 9 কিলো ওহমে যদি আমার ভোল্টেজ ড্রপ হয়, সেটাও আমার কিচ্ছে, সেটা হবে আমার 9 ভোল্ট। ওকে, সো এই জিনিসটা কিন্তু চাইলে আমরা ইজিলি করতে পারি। হ্যাঁ, আমরা একটু যদি দেখি, আমরা একটু সলভ করার চেষ্টা করি যে আসলে এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে এটা আমরা ক্যালকুলেশনটা কিভাবে করলাম। হ্যাঁ, সো এই ক্যালকুলেশনটা আসলে খুব সিম্পল। আমরা তো ওহমসের ল জানি, আমরা ওহমসের ল জানি, সেখানে আমরা যদি আলোচনা করি যে ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা জানি খুব সিম্পল। তো এখানে আই হচ্ছে কারেন্ট আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমি যদি এই করসপন্ডিং এর ভোল্টেজটা বের করতে চাই তাহলে কি হবে, ভি ইকুয়াল টু আই। তাহলে লেটস সে ভি আর ওয়ান, ভি আর ওয়ান ইজ হোয়াট, এখানে হচ্ছে আই কত, 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 1 কিলো ওহম। সো 1 মিলি অ্যাম্পিয়ারে হচ্ছে 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, আর এখানে 1 কিলো ওহমে হচ্ছে 10 কিউব ওহম। তাহলে এখানে 10 কিউব 10 ইনভার্স 3 যদি এরকম হয়, আমরা তো জানি যে 10 ইনভার্স 3 প্লাস 3 হয়ে যাবে, তখন 10 টু দি পাওয়ার 0 হবে, দ্যাট মিনস 1। সো ভোল্টেজ কত হবে, 1 ভোল্ট। সিমিলার ওয়েতে আমি এখানে 2 ভোল্ট কিভাবে বের করলাম, ভি ইকুয়াল টু আই আর, সো ভি আর 2, ইট উইল বি 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আর হচ্ছে কত, 2 কিলো ওহম। তাহলে এখানে 10 ইনভার্স 3 আর 10 কিউব কাটা চলে যায়, 2 বাকি রইলো, তাহলে এখানে হচ্ছে 2 ভোল্ট। সিমিলার ওয়েতে আমরা এখান থেকেও আমরা একইভাবে 6 ভোল্ট ভোল্টেজ ড্রপ বের করতে পারি। তখন জাস্ট এই তিনটা ভোল্টেজকে যদি আমি যোগ করে দিই, আমার এখানে 9 ভোল্ট চলে আসলো ইন্ডিভিজুয়ালি। বাট আমি এখন কি করলাম, আর ইকুইভ্যালেন্ট বের করলাম, এই পুরাটাকে রিপ্লেস করলাম একটা রেজিস্ট্যান্স দিয়ে, এই যে 9 কিলো ওহম। তাহলে এটা কত হলো, এটা হলো 1 + 2 + 3 কিলো ওহম, এটা হলো 9 কিলো ওহম। এখন এর মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে, 1 মিলি অ্যাম্পিয়ার। সো 1 মিলি অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, তাহলে 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার ইন্টু 9 কিলো ওহম, 9 × 10 কিউব। তাহলে এখানে আপনার কত আসে, 9 × 10 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 9 × 1 ভোল্ট, সো 9 ভোল্ট। তাহলে চিন্তা করে দেখেন, আপনাকে এটা মনে রাখতে হবে যে আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব, এইটা ওভারঅল সার্কিটের কোনো প্রকার ক্যারেক্টারিস্টিক্স বা কোনো ভ্যালু, ভোল্টেজ অথবা কারেন্টের কোনো চেঞ্জ করবে না। সো আমার এখানে ইন্ডিভিজুয়ালি যেই কারেন্ট ড্রপ, কারেন্ট ফ্লো হয়েছে 1 মিলি অ্যাম্পিয়ার, আমি যখন এটাকে আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে রূপান্তরিত করেছি, তখন আমার সেম কারেন্টটাই ফ্লো হয়েছে এবং ভোল্টেজ ড্রপ সেম হয়েছে, এখানে কোনো পরিবর্তন হয় নাই। সো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে সিরিজ রেজিস্টার ইকুয়েশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা ফলো করব, যেখানে সিরিজ কানেকশনটা কি, সিরিজ কানেকশন হচ্ছে যে আপনার রেজিস্টরের একটা মাথার সাথে, লেটস সে এটা হেড, এটা যদি টেল হয়, আরেকটা রেজিস্টরের হেড অপর, মানে সাকসেসিভ ওয়েতে ক্যাসকেডেড ফরমেশনে আরেকটার হেড আরেকটার টেলের সাথে কানেক্টেড থাকবে, ঠিক একইভাবে। সো এই জিনিসটা কিন্তু আমরা ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করেছি। সো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সিরিজ সার্কিটের যে একটা প্রবলেম হচ্ছে, যে লেটসে যদি আমি যদি চিন্তা করে দেখি যে আমার 3টা লাইট বাল্ব আছে, 3টা লাইট বাল্ব আছে, এর মাঝে যদি কোনো একটা আপনার নষ্ট হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার এই পুরো সার্কিটের কানেকশনটাই ব্রেক হয়ে যাবে, এখান দিয়ে আর কোনো সার্কিট ফ্লো মানে কারেন্ট ফ্লো হবে না। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমরা রিয়েল লাইফে অবজার্ভ করে দেখতে পারি। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমার সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা বের করতে যাই, যার শুধু আমরা কি করব, রেজিস্ট্যান্স গুলোকে যোগ করে দিব। লেটস সে এখানে আর এন সংখ্যক যদি রেজিস্ট্যান্স থাকতো, লেটস সে এখানে 5টা রেজিস্ট্যান্স আছে 3টার বদলে, তাহলে কি হইতো, R1 + R2 + R3 + R4 + R5, এরকম হইতো। ওকে, এবং ভোল্টেজের ক্ষেত্রেও সেম ভাবে, আর 1 এর ক্ষেত্রে আপনার তখন ভোল্টেজ ড্রপ হইতো V1, আর 2 এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হইতো V2, আর 3 এর ক্ষেত্রে হবে V3, সিমিলারলি এভাবে V5 পর্যন্ত হবে। তো তখন আপনাকে এই পুরোটাকে যোগ করে টোটাল ভোল্টেজটা বের করতে হয়। ওকে, সো এই জিনিসটা হচ্ছে একেবারে বেসিক, যেগুলা আমাদেরকে বুঝতে হবে। সো তারপর যদি আমরা মুভ অন করি,
সো এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি করলাম, কি দেখলাম, যে আমার যদি দুইটা অভিন্ন রেজিস্ট্যান্স হয়, আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স হয়, লেটস সে 1 কিলো ওহম এবং 1 কিলো ওহম, এবং এরা হচ্ছে থিওরিটিক্যালি দেখেন, আমরা যখন এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে আমরা একইভাবে আইডেন্টিক্যাল দুটো রেজিস্ট্যান্স আমরা পাই না। তখন কি হয়, চেঞ্জ হয়। লেটস সে 1 কিলো ওহম আপনাকে দুইটা রেজিস্ট্যান্স ল্যাবে প্রোভাইড করলে দেখবেন একটা হচ্ছে 960 ওহম আর একটা 996 ওহম হতে পারে রিয়েল লাইফে। সো আমরা যদি আইডেন্টিক্যালি চিন্তা করে দেখি যে না, আমরা যখন ম্যাথ করব খাতা কলমে, তখন কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আমাদের রেজিস্ট্যান্স গুলো আইডেন্টিক্যাল, 1 কিলো ওহম দুইটা দিলেও দুইটাই থাকে। তো সেক্ষেত্রে যদি এরকম দুইটা সিরিজে কানেক্টেড থাকে, দে আর নাথিং, জাস্ট মাল্টিপল, মানে টোয়াইস অফ আর। যদি এদের ভ্যালু আর হয় তাহলে টোয়াইস আর হবে। যদি এদের ভ্যালু হয় লেটস সে 1 কিলো ওহম, দ্যাট মিন টোয়াইস 2 × 1, মানে 2 কিলো ওহম হবে। সো সিমিলার ওয়েতে 3 কিলো ওহম হলে আপনার 2 × 3 কিলো ওহম, দ্যাট মিন 6 কিলো ওহম হবে। যদি আইডেন্টিক্যাল না হয় তখন কি হবে, তখন ওই যে সিম্পলি জাস্ট যোগফল হবে R1 + R2। আসলে রিয়েল লাইফে আমরা যোগগুলাই করি, আমরা এটা জাস্ট, এটা থিওরিটিক্যালি এখানে বলা হয়েছে, তাই এটা দেখানো। সো এগুলো আপনারা পড়ে নিলেও এগুলো আপনারা পারবেন। সো আমরা যদি খুব সিম্পল একটা মানে এক্সাম্পল এখানে ফলো করি, হ্যাঁ, তাহলে আমাদের কাছে আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আপনারা খেয়াল করে দেখেন যে ইউজিং ওহমস ল, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য সিরিজ কারেন্ট, ভোল্টেজ ড্রপ অ্যান্ড পাওয়ার ফর ইচ রেজিস্টার ইন দ্য ফলোইং রেজিস্টার ইন সিরিজ সার্কিট। তো আপনারা এগুলো অলরেডি পারেন। তারপর আমি একটু আলোচনা করি যে এখানে খেয়াল করে দেখেন যে আমার এখানে ভোল্টেজ কত ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে Vs = 12 ভোল্ট, এবং এখানের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত, আই। এখানে বলে দেওয়া আছে কোশ্চেনের এখানে যে আমার কারেন্ট আই যেটা, সেটা আসলে কত, 200 মিলি অ্যাম্পিয়ার। সো এটা কিন্তু আসলে একটা সিরিজ সার্কিট, এটা একটা সিরিজ সার্কিট, মনে রাখতে হবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আপনার সব সময় সেম কারেন্ট ফ্লো হবে। ওকে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে সব সময় সেম কারেন্ট ফ্লো হবে। তো এখন যদি আমরা সিরিজ সার্কিটের কথা এভাবে চিন্তা করে দেখি যে দুইটা এইখানে এক সিরিজ সার্কিটের ক্ষেত্রে কখনোই অভিন্ন মানের দুইটা কারেন্ট ফ্লো হতে পারবে না, অভিন্ন মানের দুইটা কারেন্ট ফ্লো হইতে পারবে না, আইডেন্টিক্যাল হইতে হবে। ওকে, তো সেক্ষেত্রে এখানে মানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের এটা সলভ করা খুবই ইজি। তো সিরিজ সার্কিটে আমাদের কারেন্টের যেহেতু কোনো পরিবর্তন হয় না, একই কারেন্ট যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই R1 হচ্ছে 10 ওহম, R2 20 ওহম, R3 30 ওহম। সো এবং I1 এর ভ্যালু কত, 20 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমি যদি আপনাকে এখানে বলি যে আপনাকে এখানে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে, তাহলে কিভাবে ক্যালকুলেশন করবেন, ওই যে V = IR। তো সিমিলার ওয়েতে আমরা যদি এই ভোল্টেজটা বের করে থাকি, এখানে খেয়াল করে দেখেন, সো এখানে কত আসে, যে 10 ওহম ইন্টু 200 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে আমার V1 এর ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে, V1 এর ভোল্টেজ ড্রপটা হচ্ছে 2 ভোল্ট। ওকে, V1 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে 2 ভোল্ট। সিমিলার ওয়েতে আমার V2 ক্ষেত্রেও আমার ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, 4 ভোল্ট। এবং V3 ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, 6 ভোল্ট। কারণ আমরা খেয়াল করে দেখি, আমি যদি V1টা বের করতে চাই, জাস্ট একটা বের করে দেখাচ্ছি, 200 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 10⁻³ ইন্টু 10 ওহম, তাই তো? সো এখানে দেখেন, এটা হচ্ছে আপনার ওভারঅল যে ভ্যালুটা, সেটা হচ্ছে আপনার 0.2 ইন্টু, সরি, তো হচ্ছে 0.2 ইন্টু 10, দ্যাট মিনস 2 ভোল্ট। সিমিলার ওয়েতে এটা 4 ভোল্ট আসবে, 6 ভোল্ট আসবে, এবং ভিএস যেটা, ভিএস তো আপনাকে দেওয়া আছে 12 ভোল্ট। ওকে, তো খেয়াল করে দেখেন, আমার ভিএস সাপ্লাই ভোল্ট হচ্ছে 12 ভোল্ট, তাহলে আমার ওভারঅল যে ড্রপ ভোল্টেজ সেটা কত, 2 + 4 + 6, ইট উইল বি 12 ভোল্ট। তো মনে রাখতে হবে যে আমার যে সাপ্লাই ভোল্টেজ, ইট উইল বি অলওয়েজ ম্যাচ উইথ দ্য ড্রপ ভোল্টেজ। ওকে, এরকম হবে না যে আমি সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট দিলাম কিন্তু আমার ড্রপ হচ্ছে 10 ভোল্ট। হ্যাঁ,
সো এই জিনিসটা মনে রাখতে হবে। আর পাওয়ার ক্যালকুলেশনটা কিরকম ভাবে আমরা করি? পাওয়ার ক্যালকুলেশন খুব ইজি। আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিআই, আর একটা হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার ওভার আর, যেটা আপনার জন্য ইজিয়ার মনে হয়। লেটস সে এটা যদি আমরা ফলো করি, এটা 2 ভোল্ট ইন্টু 200 মিলি অ্যাম্পিয়ার, এটা যদি আমরা করি তাহলে 0.4 ওয়াট আসে। আপনি চাইলে কারেন্টের ভ্যালু বের করেও একইভাবে এটা করতে পারেন। ওকে, আই স্কোয়ার আর দিয়েও করতে পারেন। তখন এটা হবে 200 মিলি অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু, মানে 200 × 10⁻³ স্কোয়ার, আর হচ্ছে 10 ওহম। তখন আপনার একই রেজাল্ট আসবে, 0.4 ওয়াট। ওকে, তো ইনিশিয়ালি আমি আসলে এটাকেই বলবো যে আপনারা ফলো করেন, পি ইজ ইকুয়াল টু ভিআই। আমরা সাধারণত পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এটাও আমরা ফাইন্ড আউট করি, বাট আমরা সবসময় এটাকে লসের জন্য ক্যালকুলেশন করি। আপনি দুইটাই করতে পারেন, যে কোনোটা আপনার কাছে ইজিয়ার মনে হলে। সো এখন আমি যদি বলি যে এখানের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাকে বের করে দেখাও, তাহলে কি হবে? সো এখানে আপনি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবেন, দিস আর নাথিং, আরটি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আমার আসলে টোটাল রেজিস্ট্যান্স আরটি। সো অথবা আর ইকুইভ্যালেন্ট যেটাই বলেন, সেটা হচ্ছে 10 ওহম প্লাস 20 ওহম প্লাস 30 ওহম, ইট উইল বি 60 ওহম। তাহলে এই পুরো সার্কিটটাকে, আমি যদি বলি এই পুরো সার্কিটটাকে চাইলে আমি রিপ্রেজেন্ট করতে পারি ঠিক এইভাবে, অথবা আমি এভাবে না লিখে রেজিস্ট্যান্সের মতো করে লিখি, যেখানে আমার এই ভিএসটা হচ্ছে কত, 12 ভোল্ট, এবং এর করসপন্ডিং আমার যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে 60 ওহম। এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। সো আমি যদি এখন এখান থেকে বলি যে আমাকে টোটাল পাওয়ারটা বের করে দেখান, তাহলে কিভাবে করা যাবে? তো সেটা তো আমি ইজিলি করতে পারবো, তাই না? সো ইজিলি তো আমি যদি চিন্তা করে দেখি যে পি পি টোটাল পাওয়ার হচ্ছে আই স্কোয়ার ওভার আর। সো এখানে আই স্কোয়ার কত, 200 মিলি অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 60, দ্যাট মিনস 200 × 10⁻³ স্কোয়ার ইন্টু 60। সো এটা হচ্ছে তাহলে কত, 200 × 10⁻³ স্কোয়ার ইন্টু 60, দ্যাট মিনস 2.4 ওয়াট। তাহলে আমার আসলে দেখা গেল এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমি বের করলাম, এটার জন্য কিন্তু আমার ভোল্টেজের এবং কারেন্টের এবং ওভারঅল টোটাল যে ভোল্টেজটা এখানে ড্রপ হয়েছে তার কোনো পরিবর্তন এখানে হয়নি। ওকে, তার মানে আমি খুব সিম্পলি রেজিস্টরগুলো যদি সিরিজে কানেক্টেড থাকে, এগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি জাস্ট এদেরকে যোগ করে দিই। প্যারালাল থাকলে কি হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, বাট এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক যে আইডিয়া, যে সিরিজে থাকলে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করে থাকি। ওকে, সো আমরা যদি নেক্সট একটু মুভ অন করি, ভোল্টেজ ডিভাইডার সার্কিট সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে, যেটা আসলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রযোজ্য। এখানে এটা ডিরেক্ট ফর্মুলা দিয়েও আমরা করতে পারি, আবার মানে ফর্মুলা ছাড়া প্রমাণ আকারেও করতে পারি। আমি দুইটাই দেখাবো, যে কিভাবে ফর্মুলা দিয়ে করা হচ্ছে আবার কিভাবে একটু প্রমাণ দিয়েও করা হচ্ছে। খুব সিম্পল ওয়েতে এটা এক্সপ্লেন করা যায়। সো খুবই সিম্পল রুল এটা, যে ভোল্টেজ ডিভিশন রুল বলে, অনেকে ভোল্টেজ ডিভাইডার রুল বলে। সো দ্য ভোল্টেজ ডিভাইডার সার্কিট যদি আমরা চিন্তা করে দেখি, যে দুইটা রেজিস্ট্যান্স, এরা হচ্ছে আপনার একে অপরের সাথে ক্যাসকেডেড ওয়েতে কানেক্টেড, এবং এখানে আপনার সাপ্লাই যে ভোল্টেজ সেটা দেওয়া হচ্ছে ভি ইন। তাহলে দুইটা রেজিস্ট্যান্স এরা যদি সিরিজে কানেক্টেড থাকে, আর 1 এবং আর 2, তাহলে আর 1 এর মধ্যে আপনার ভোল্টেজ ড্রপ হচ্ছে VR1, আর 2 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, VR2। এখন এই আর 1 এবং আর 2 মধ্যবর্তী স্থানে যতটুকু ভোল্টেজ আপনি দিয়েছেন সাপ্লাই ভোল্টেজ, ওই ভোল্টেজটা ডিভাইড করবে, ওই ভোল্টেজটা ভাগ হয়ে যাবে বেসড অন হোয়াট,
দ্য ভ্যালু অফ R1 এবং R2। সো এই ভ্যালু অফ R1 এবং R2-র মধ্যে যে ভাগ হবে, এইটাকেই আমরা ইকুয়েশন আকারে প্রকাশ করতে পারি। এবং ওই ইকুয়েশনটা হচ্ছে ভি আউটপুট ইজ ইকুয়াল টু আপনার সাপ্লাই ভোল্টেজ ইনটু একেবারে শেষের দিকে যে ভোল্টেজটা, হ্যাঁ ভি আর, সেটা হচ্ছে ভি R2 ইন্টু R1 প্লাস R2। তো এখানে আমরা আউটপুট ভোল্টেজটা যখন বাইর করব, আসলে এটা কার রেসপেক্টে বাইর করব? গ্রাউন্ডের রেসপেক্টে। তো আমাদের এখানে গ্রাউন্ড কি? 0 ভোল্ট। আর গ্রাউন্ডের একেবারে কাছাকাছি কোনটা আছে, কোন রেজিস্ট্যান্সটা আছে? R2। এজন্য আমরা এই VR2-র যে ভোল্টেজটা, সেটাই হচ্ছে আমার কি? ভি আউট। এখন আমরা VR2-র ভোল্টেজ বাইর করার জন্য কার করসপন্ডিং রেজিস্ট্যান্সটা ধরবো? R2। এই যে R2 আমার নিউমেরেটরে মানে লবে R2 থাকবে, এবং হরে দুইটা রেজিস্ট্যান্সেরই যোগফল থাকবে R1 প্লাস R2। ওকে। সো এই জিনিসটা আমরা ইজিলি করতে পারলাম। আর একটা বিষয় হচ্ছে যে আমি ওই যে বললাম যে আমরা এখানে ওহমস ল অ্যাপ্লাই করব ওভারঅল কারেন্টের জন্য। তো আমরা কি জানি? ভি ইন ইকুয়াল টু হোয়াট? ভি ইকুয়াল টু আইআর। এখানে যেহেতু সিরিজ সার্কিট, কারেন্টের কোনো পরিবর্তন হবে না, দুই ক্ষেত্রেই সেম ভাবে একই ভোল্টেজ ড্রপ হয়। এটা আমরা পরবর্তীতে আমাদের একটু কাজে লাগবে মনে রাখার জন্য। এটা আমরা তখন একটু আলোচনা করবো না। সো এখানে খেয়াল রাখতে হবে যে যেহেতু একই কারেন্ট ফ্লো হচ্ছে এখান দিয়ে, একই কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? সো একই কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমরা এখানে লিখতে পারবো ভি এর যে VR1, সেটা হচ্ছে VR1, এটা হচ্ছে আপনার IR1, এবং এটা হচ্ছে IR2। তো একই কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে, আমি আই কমন নিয়ে নিলে R1 R2 চলে আসে। তাহলে আমার ওভারঅল যে ভি ইন ভোল্টেজটা, সেটা আসলে IR1 প্লাস R2। ওকে। তো এই জিনিসটা আমরা ইজিলি তাহলে বুঝতে পারলাম। এখন আমরা যদি একটু সিম্পলি চিন্তা করে দেখি, এটা তো ফর্মুলা, এটা তো আর মুখস্থ করার কোনো কিছু না। এটা তো মানে আমরা চাইলেই তো এটা ম্যাথমেটিক্যাল, এই যে ফর্মুলাটা আমরা এটা পেয়েছি, এটা তো সার্কিট থেকে অ্যানালাইসিস করতে পারে। তো খুবই সিম্পল অ্যানালাইসিস, আমরা যদি একটু দেখি এটা, তাহলে আমরা এটা বুঝতে পারবো। ফার্স্ট অফ অল, এখানে আমি আগেই দেখিয়েছি যে এখান থেকে আপনার যে ভোল্টেজগুলো ড্রপ হচ্ছে, VR1 এবং VR2, এদের মধ্যকার কারেন্টটা হচ্ছে IR1 এবং IR2। যেহেতু একই কারেন্ট ফ্লো হচ্ছে আই, হ্যাঁ, একই কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে। সো এই ক্ষেত্রে আমি যদি ভি ইন বের করতে চাই, সেক্ষেত্রে IR1 প্লাস IR2 ইজ ইকুয়াল টু, আই কমন নিয়ে গেলে R1 প্লাস R2 আসে। তো এখান থেকে যদি আমি আই এর ভ্যালু বাইর করতে চাই, তাহলে হচ্ছে এটা আমার ভি ইন ইকুয়াল টু ওভার R1 প্লাস R2। তো এখানে আসলে আমার ভিএস দেওয়া হয়েছে, তো আমি এখানে ভি ইন না দিয়ে আমি এটা ভিএস দিচ্ছি। ওকে। সো সিম্পলি আমি এটা তখন পেয়ে যাই। এখন আমি যদি বলি আমার VR1 এর ভোল্টেজ ড্রপ কত, VR1 এ কত, IR1। তো আমার এখানে আই এর ভ্যালু কত আমি পেয়েছি? আই এর ভ্যালু পেয়েছি ভিএস R1 প্লাস R2 ইন্টু R1। তাহলে এটাই কিন্তু আমার ভোল্টেজ ড্রপ করসপন্ডিং R1। তো আমি চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারি, R1 ওভার R1 প্লাস R2 ইন্টু ভিএস। সিমিলার ওয়েতে আমি VR2টাও বের করতে পারি, তখন সেটা হবে R2 R1 প্লাস R2 ইন্টু ভিএস। লেটস সে আপনার কাছে এখানে তিনটা রেজিস্টর আছে, লেটস সে, হ্যাঁ, R1 R2 R3। আমি যদি আপনাকে বলি R3 রেজিস্ট্যান্সটা বের কর, R3-র ভোল্টেজ ড্রপটা বের করে দেখান, তখন কি করবেন? এই যেহেতু এটা সিরিজ সার্কিট, একই কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এখানে আপনি ভিএস সাপ্লাই দিয়েছেন প্লাস মাইনাস, তাহলে সিম্পলি আর কিছু না, VR3 কার করসপন্ডিং ভোল্টেজ ড্রপ? R3-র। R3টা উপরে বসবে লবের দিকে বা নিউমারেটরে, R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু ভিএস। ওকে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য ভোল্টেজ ডিভাইডার রুল। এটা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, এবং এই টেকনিকটা ফলো করলে অনেক ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক সার্কিট এবং মেশিনের অনেকগুলো সার্কিটের ক্ষেত্রে আমাদের আহ, মানে ক্যালকুলেশন গুলা করা খুব ইজি হয়ে যায়, আমরা খুব কুইক করতে পারি। তো ইনিশিয়ালি দেখা যায় যে স্টুডেন্ট এগুলো ভুল করে বা অতটা বুঝতে পারে না।
সো সেক্ষেত্রে যদি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে কমপ্লেক্স সার্কিটগুলা খুব ইজিলি আমাদের তখন আমরা সলভ করতে পারি। তো আমরা যদি ভোল্টেজ ডিভাইডারের ফাইনাল ইকুয়েশন বাইর করতে চাই, তখন ঠিক আমরা এভাবে এটা বের করতে পারবো। ওকে, সো এখন আমরা যদি নেক্সট টপিকে মুভ অন করি, যে এইখানে খেয়াল করে দেখেন আমাকে চারটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, R1, R2, R3, R4, চারটা রেজিস্ট্যান্স। আমাকে বলা হইলো যে এবির করসপন্ডিং আমাকে ভিএস দেওয়া আছে কত, 10 ভোল্ট। এবং এখানে কিন্তু আমাকে কারেন্টটা দেওয়া নাই, কারেন্ট দেওয়া নাই। So, আমি যদি এখন, আমি কারেন্ট ইজিলি বাইর করতে পারবো, এটা কোনো সমস্যা না। বাট আমাকে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে যে এবির করসপন্ডিং এ, এবির করসপন্ডিং এ আমার যে ভোল্টেজ ড্রপটা সেটা বের করে দেখাইতে বলছে। যে এখানে বলা হয়েছে দ্য পটেনশিয়াল ডিভাইডার সার্কিট অ্যাবভ শোস ফোর রেজিস্ট্যান্স কানেক্টেড টুগেদার ইন সিরিজ, দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস পয়েন্ট এ অ্যান্ড বি ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা। তো আমাকে যেহেতু এবির করসপন্ডিং এ ভোল্টেজটা বের করতে হবে, আমার কারেন্ট বের করার প্রয়োজন নাই। জাস্ট এই ভোল্টেজ ড্রপটা এবির করসপন্ডিং, আমার ভোল্টেজ ড্রপ কি হবে, ভি এবি। আসলে R3 যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই তো, সো VR3। সো ভিএবি আর VR3 একই জিনিস। এখন আমি ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, বা ভোল্টেজ ডিভিশন রুল যদি অ্যাপ্লাই করি, কার করসপন্ডিং ভোল্টেজ ড্রপ, R3, তো ডিভাইডেড বাই দ্য টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কি, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, তাই না, টাইমস সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কি, ভিএস। তো আমি এখন এখানে যদি পুরোটা এখানে বসাই দেই, ক্যালকুলেশন মানে ক্যালকুলেশনগুলো তখন করি, তখন আমার ভ্যালুটা কত আসবে, 3 ভোল্ট। সিমিলারলি আপনি কিন্তু R4 এর জন্য করতে পারবেন। তো R4 এর জন্য করলে তখন কিরকম হবে, যদি আমরা করি, R4 এর জন্য করলে তখন হবে VR4, আপনার এখানে সাপ্লাই ভোল্টেজ 10ই রয়েছে, আর এটা হচ্ছে 40, আর এটা 10, 20 প্লাস 30 প্লাস 40। তাহলে এখানে আমরা যদি করি, তাহলে খেয়াল করে দেখেন, 10 × 40, 10 + 20 + 30 + 40, সো ইট উইল বি 4 ভোল্ট, তাই না। সিমিলারলি আপনি এটার জন্য করতে পারবেন। ওইটার জন্য যদি আপনি করেন, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার 10 ভোল্ট, সরি 10 ওহম, 1 ভোল্ট ড্রপ করছে। আর এটা হচ্ছে আপনার 20, সো এখানে ড্রপ করতেছে হচ্ছে 2 ভোল্ট, তাই তো। আর এখানে ড্রপ করতেছে 3 ভোল্ট, আর এখানে কত, 4 ভোল্ট। তাহলে ওভারঅল যোগ করে দেখেন কত আসে, 1, 2, 3, দ্যাট মিনস 6, আর হচ্ছে 4, 10। সো এখানেও 10 ভোল্ট, আমার সাপ্লাই ভোল্টেজও 10 ভোল্ট। সো ইজিলি আমি তাহলে এখানে আমি এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারি কত, 10, 20, 30, 60, 100 ওহম। ওকে, সো দিস ইজ আওয়ার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, সো সিরিজের জন্য আমরা আসলে এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলা ক্যালকুলেশন করতে পারি। সো আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পলটা চিন্তা করে দেখি। এখানে যে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপস অ্যাক্রস এক্স অ্যান্ড ওয়াই উইথাউট আরএল কানেক্টেড, উইথ আরএল কানেক্টেড। প্রথম যেটা বলা হয়েছে আপনাকে, যে এই সার্কিটটা এখানে সলভ করতে হবে যেখানে কোনো প্রকার লোড রেজিস্ট্যান্স নাই। এইখানে যে এক্স ওয়াই এর করসপন্ডিং যে ভোল্টেজ ড্রপ সেটা বের করতে হবে। তো এক্স ওয়াই এর করসপন্ডিং এ ভোল্টেজ ড্রপ আসলে কার করসপন্ডিং ভোল্টেজ ড্রপ, 50 ওহমের। তো আমি যদি এখানে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে দেই, তাহলে তো ইজিলি আমি এখানে 60 ভোল্ট বের করে, 6 ভোল্ট বের করে ফেলতে পারলাম। তো জাস্ট আগে যেগুলো ক্যালকুলেশন করেছি, সিমিলার ওয়েতে ক্যালকুলেশন করলেই আমি খুব সিম্পলি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেই, এখানে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করেই আমি আমার আউটপুট ভোল্টেজ, ভোল্টেজ ড্রপস অ্যাক্রস এক্স ওয়াই বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে 6 ভোল্ট এখানে। কিন্তু যদি আমাকে বলা হয় যে এখানে একটা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড করে দিবা, তখন কি করব। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি লোড রেজিস্ট্যান্স কানেক্ট করে ফেলবেন, এবং যেটা কিনা সম্পূর্ণভাবে আপনার এখানের এই R2 সাথে কানেক্টেড হবে,
তখন এটা হয়ে যাচ্ছে প্যারালালি কানেক্টেড হয়ে যাচ্ছে। সো প্যারালালি যদি কানেক্টেড হয়ে যায়, আমরা কি দেখি, প্যারালালি যদি দুইটা রেজিস্ট্যান্স পরস্পর কানেক্টেড হয়ে যায়, মানে প্যারালাল কানেকশনটা কি, এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালোভাবে জানবো। প্যারালাল কানেকশনে খেয়াল করে দেখেন যে সবগুলো কম্পোনেন্টের মাথা মানে হেড একসাথে কানেক্টেড এবং টেলগুলো একসাথে কানেক্টেড থাকবে। সো সেক্ষেত্রে এটাও 50 ওহম, এটাও 50 ওহম। এই ক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/50 প্লাস 1/50। সেক্ষেত্রে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, এটা হবে 1/50 প্লাস 1/50 ইনভার্স। তাহলে এটা সলভ করলে আমার কি আসে দেখি আমরা, 1/50 প্লাস 1/50 ইনভার্স। সো ইট উইল বি 25 ওহম। ওকে, সো এখন তাহলে ইজিলি আমি আমার এই রেজিস্ট্যান্সটাকে, তখন এটা কি হয়ে যাবে, দুইটা মিলে 25 ওহম হয়ে যাবে। যেহেতু আমি এখানে সিরিজে মানে প্যারালালি আরেকটা 50 ওহম কানেক্ট করেছি, এই কারণে এই 50 ওহমটা মিলে 25 ওহম হয়ে যাবে। তো তখন এই R2-র পরিবর্তে R2-র আমি যেখানে লোড RL উইথাউট RL যেখানে 50 লিখতে পেরেছিলাম, যখন RL কানেক্ট করব তখন সেটা কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। সো 25 প্লাস 50, তখন এই R2টা কিন্তু আর 50 বসবে না, তখন আবার সে 25 বসবে। তখন লোড কানেক্টেড করার পরে দেখব যে আমার ভোল্টেজ ড্রপটা কি হয়ে যাচ্ছে, ফল করেছে, এবং সেটা হচ্ছে কত, 4 ভোল্ট। ওকে, সো এটা ইজিলি আশা করি পারা যাবে। জাস্ট লাস্ট যে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে রিয়েল লাইফে এই ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা ছোটখাটো যখন কোনো প্রজেক্ট করে থাকি, দেখা যায় আমরা মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরটা ব্যবহার করি, এলডিআর। এলডিআর আসলে কিন্তু আমাদের এই রেজিস্টর ইন সিরিজ, এই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কের মানে একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। ওকে, সো লেটস সে এখানে একটু জাস্ট একটু বলে রাখি যে কোশ্চেনটা কি ধরনের। ফর এক্সাম্পল মানে একটা থার্মিস্টর সার্কিট আছে, যার রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো ওহম 25 ডিগ্রি সেলসিয়াসে, এবং 100 ডিগ্রি সেলসিয়াসে সেটা কত হয়ে যাচ্ছে, 100 ওহম হয়ে যাচ্ছে। সো এখন এটার ভি আউটটা বাইর করতে হবে ইন বোথ টেম্পারেচার। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট সোর্স, এখানে টেম্পারেচার বাড়া। স্যার একটা কথা বলবি। ইয়েস, হ্যাঁ বলেন। স্যার আমাদের হচ্ছে হিউম্যান ফিজিওলজি ক্লাস আছে, তো ম্যাম লিঙ্ক দিয়েছে, আমাদের 10টা দিয়ে ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা। ম্যাম তো জিজ্ঞেস করতেছে। আচ্ছা, ওকে, জাস্ট একটু হোল্ড অন করেন, আমি এটা শেষ করতেছি। সো আমরা যখন ভোল্টেজ ড্রপটা এখানে হবে আপনার R1-এর ক্ষেত্রে এবং R2-র ক্ষেত্রে, এখানে R1টা চেঞ্জ করা হয়েছে, যেটা লাইট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তার লাইট ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে রেজিস্টর। তো আপনার টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই R1-এর ভ্যালুটা পরিবর্তন হবে। যখন টেম্পারেচার কম থাকবে তখন এক ধরনের রেজিস্ট্যান্স থাকবে, টেম্পারেচার বেশি থাকলে তখন আরেক ধরনের রেজিস্ট্যান্স থাকবে। এখানে বলে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াসের সময় আমার এই R2 কত হয়ে যাবে, 10 কিলো ওহম হবে। তো তখন আমি ওইটা ইজিলি এখানে কত বললাম, R2 10 কিলো ওহম, মানে 25 ডিগ্রির সময় 10 কিলো ওহম হবে। আর যখন 100 ডিগ্রি হবে তখন হচ্ছে 100 ওহম হবে। তো সেই ক্ষেত্রে তখন আমি এই পরিবর্তনগুলো করে দেখতে পারবো যে আমার R2 এবং R1 প্লাস R2 এই ভ্যালুগুলো তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে 10 কিলো ওহম হচ্ছিল একটা জায়গায় R1, আবার আরেকটা জায়গায় কত হচ্ছে, 100 হচ্ছে। তার মানে আমার ওভারঅল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, কিন্তু R2-র কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখানে টেম্পারেচারের পরিবর্তন হওয়ার কারণে R1-এর যেহেতু পরিবর্তন হচ্ছে, এই কারণে আমার ভোল্টেজ ড্রপ কম বেশি হচ্ছে। এই কারণে আমার যখন মাইক্রোকন্ট্রোলার আমরা রিডিংগুলো নিব, তখন দেখা যাবে রিডিংগুলা আমরা খুব ইজিলি চেঞ্জ এবং ভ্যারিগুলো ধরতে পারবো। এর মাধ্যমে আমাদের কতটুক টেম্পারেচার বাড়তেছে বা কমতেছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশন থেকে। আচ্ছা, ঠিক আছে, সো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো।